15 অক্টোবরের পর খোলা যাবে বিশ্ববিদ্যালয়। মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত, 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি। পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি। শরীয়তপুরের জাজিরা প্রান্তে নতুন ঘাট প্রস্তুত। আবারও ভাঙল ফেনীর মুহুরী নদীর বাঁধ, তলিয়ে গেছে 4টি গ্রাম সহ সড়ক। 75-এর ঘাতকরা বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় রাষ্ট্র বানাতে চেয়েও ব্যর্থ হয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। 2 দিনের মধ্যে পরিমণির জামিন আবেদনের শুনানি কেন নয়, ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। দেরিতে শুনানির তারিখ নির্ধারণ নিয়ে প্রশ্ন। এবং কমছে করোনা, বাড়ছে ডেঙ্গু। আক্রান্ত ও মৃতের বেশিরভাগই শিশু, ফাঁকা নেই আইসিইউ। হাসপাতালে যেতে দেরি করায় জটিল হচ্ছে পরিস্থিতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। 15 অক্টোবরের পর খুলতে যাচ্ছে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্কুল কলেজের চলমান ছুটি আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। গত 1.5 বছর ধরে ক্যাম্পাসে পড়েনি কোনো শিক্ষার্থীর পদচিহ্ন। ক্লাসের ফাঁকে তুমুল আড্ডা জমে ওঠেনি। মহামারীতে দমবন্ধ এই পরিবেশ থেকে মুক্তি পেতে দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় তা সম্ভব হচ্ছিল না। গত 2 সপ্তাহ ধরে সংক্রমণের হার নিম্নমুখী। একই সঙ্গে চলছে টিকা কার্যক্রম। এর উপর ভর করেই প্রথম ধাপ খুলতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে বসেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ কারিগরি পরামর্শ কমিটির সদস্যরা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে 15 অক্টোবরের পর দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তবে এর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রায় 1,30,000 আবাসিক শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের 85% শিক্ষককে টিকার আওতায় আনা হয়েছে। দেশের চলমান সংক্রমণের হার 10% নিচে নেমে এলে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপাতত 11 সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, পদ্মা সেতু এড়িয়ে ফেরি চলাচল শুরু করতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে নতুন ঘাট স্থাপন করা হয়েছে। পন্টন স্থাপন ছাড়াও সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। বিআইডব্লিউটিসি বলছে নির্দেশনা পেলে ফেরি চালু হয়ে যাবে। এদিকে গেল 8 দিন ধরে শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন ঘাট ব্যবহারকারীরা। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনকে সঙ্গে নিয়ে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ছবি তুলেছেন আবু সাইদ। অবশেষে মাঝির কান্দি ঘাট চালু হচ্ছে। ঘাটে পন্টুন স্থাপন করা হয়ে গেছে। সংযোগ সড়ক তৈরিও শেষ। পদ্মা সেতু এড়িয়ে সোজা পথে মাঝির কান্দি ঘাট ফেরি চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা অনেক আনন্দিত, এমনকি এই ঘাটটা আরো বহুত আগে আসা উচিত ছিল। এটা হচ্ছে সোজা ঘাট, সোজা এইবার ওভার আর পার বাটিতে আইসে সবাই খুশি আছে। প্রবল স্রোতে পদ্মা সেতু নিচ দিয়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ দাবি করে গেল 8 দিন ধরে শিমুলিয়া বাংলা বাজার রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। ঝুঁকি নিয়ে যাত্রীরা এই নৌরুটে লঞ্চ, ট্রলার, ছোট নৌযান সহ সব নৌযানে চলাচল করলেও বন্ধ রয়েছে শুধু ফেরি। তো আজকে থেকে চলবে, এই জন্য আমি আসছি, কিন্তু এখন দেখি এটা ফেরি চলে না। আইসা তখন বিপদে পড়ে গেছে, এখন ফেরি বন্ধ। বিআইডব্লিউটিএ জানায় মিডিয়াম ফেরি চলাচলের জন্য মাঝির কান্দি ঘাট একেবারেই প্রস্তুত। আর বিআইডব্লিউটিসি বলছে শিমুলিয়া মাঝির কান্দি রুটে ফেরি চালুর ব্যাপারে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জরুরি ব্যবস্থায় ছোট গাড়ি বা অ্যাম্বুলেন্স এই ধরনের যদি কোনো পারাপারের প্রয়োজন হয় তাহলে এই মাঝির কান্দি ঘাট দিয়ে শিমুলিয়ার সাথে পারাপার করা যেতে পারে। আমরা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত লাগবে, সরকারের সিদ্ধান্ত লাগবে। স্থানীয় প্রশাসন, যেটা পুলিশ এবং যে সকল কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তারা যদি সেইভাবে পজিটিভ রেজাল্ট এখানে পাওয়া যায় তাহলে শিমুলিয়া থেকে মাঝিকান্দি আমাদের এই ফেরি চলাচল পরীক্ষামূলক আমরা শুরু করে দিব।
মাঝির কান্দি থেকে সড়ক পথে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের দূরত্ব 5 কিলোমিটার। তবে সরু রাস্তার কারণে এই রুটে যানবাহন দক্ষিণাঞ্চল থেকে শুধু আসবে, আর ঢাকা থেকে মাঝির কান্দি ঘাট হয়ে কাজিরহাট দিয়ে 22 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটের দূরত্ব 11 কিলোমিটার, আর শিমুলিয়া থেকে নতুন এই ঘাটের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। শরীয়তপুরের মাঝির কান্দি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে পদ্মা সেতুতে গত 2 মাসেই ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে 5 বার। এ অবস্থায় ঘাট সরিয়ে নেওয়ার সুপারিশে সন্তোষ প্রকাশ করেছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা। গত 2 মাসে বেশ কয়েকবার এই লাইনটি হয়েছে খবরের শিরোনাম। প্রথমে 2রা জুলাই, এরপর 20 জুলাই, এরপরে জুলাই মাসের 23 তারিখে আবারও একই ঘটনা। চলতি মাসের 9 ও 13ই আগস্ট আবারও একই ঘটনার মুখোমুখি হতে হয়। এজন্য চালকের অদক্ষতা ও মেয়াদোত্তীর্ণ ফেরিকে দায়ী করার পাশাপাশি সেতু এড়িয়ে ঘাট স্থানান্তরের পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। শিমুলিয়া মাঝিরকান্দি অথবা মাওয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচলের সুপারিশ করা হয়। এপারে শিমুলিয়া থেকে মাওয়া সরিয়ে নিলে খরচ ধরা হয় 20 কোটি টাকা। মাদারীপুরের বাংলাবাজার থেকে শরীয়তপুরের মাঝিরকান্দিতে স্থানান্তর ব্যয় ধরা হয় 31 কোটি টাকা। আর এতে ফেরির দূরত্ব কমবে 3 কিলোমিটার আর সড়কের দূরত্ব বাড়বে 4 কিলোমিটার। অবশেষে আপাতত বাংলাবাজার থেকে মাঝিরকান্দিতে ঘাট সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি ইতিবাচক হিসাবেই দেখছেন সেতু কর্তৃপক্ষ। আমরা মনে করি এটা পজিটিভ, তাদের একটা ভালো উদ্যোগ। তবে অস্থায়ী নয়, সুফল পেতে স্থায়ী পরিকল্পনা আর তা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর পার হলেও ফেনীর ফুলগাজীবাসীর বাঁধ ভাঙার ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন না। বুধবার মধ্যরাতে পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে পড়েছে। এতে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের 4টি গ্রাম প্লাবিত হয়েছে। মাস না পেরোতেই একই বাঁধে আবারও ভাঙনে ক্ষুব্ধ এলাকাবাসী। আতিয়া সজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর হোসেন রাসেল। পানিতে থই থই করছে ফেনীর ফুলগাজী বাজার ও পরশুরাম সড়ক। 122 কিলোমিটার দীর্ঘ মুহুরী নদীর বাঁধ এখন ফুলগাজীবাসীর কাছে যেন গলার কাটা। বুধবার রাতে হঠাৎ করেই পাহাড়ি ঢলে পানির চাপে ফেনীর ফুলগাজী উপজেলার জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধের একটি অংশে ভেঙে যায়। সড়কের পাশাপাশি লোকালয়ে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে ফুলগাজী ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রামের শত শত গ্রামবাসী। 1.5 মাসের ব্যবধানে আবারও এই ভাঙনে ক্ষোভ জানায় এলাকাবাসী। এই বছর নতুন না, এটা সারা বছর এই অবস্থা। বাঁধগুলি টেকসই ভাবে ঠিক মতো বাঁধে না, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। জানো নিচে গই, মাছও নিচে গই, এখন তো আমরা চলার কোনো সিস্টেম নাই। আর অবহেলার কারণে এই হাজার হাজার বিঘা জমির ধান কৃষকের শেষ। মেরামত করা হয়, সেই মেরামতটা এমন ভাবে করা হয় যেন পানি আসলে আবার ভেঙে যায়। প্রতি বছরই ঘরবাড়ি, ফসলের জমি আর পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে এলাকাবাসী। এই অবস্থায় স্থায়ী সমাধানের দাবি খোদ কৃষি কর্মকর্তার। 150 হেক্টর আবাদি জমি আমাদের প্লাবিত হয়ে গেছে। পরবর্তীতে রিকভার করার জন্য নাবির রোপা আমন যেটা বলি আমরা, সেটা করতে পারবে, কিন্তু কৃষকের যে ক্ষতি হবে সেটা তো পুষিয়ে না খুব মুশকিল হবে। বাঁধ ভাঙার আগে থেকেই মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশাবাদ পানি উন্নয়ন বোর্ডের। 9-এর নিচে হলে পানি যখন একেবারে নেমে যাবে, এখন না, এখন তো ধরেন 13 বা 13-র কাছাকাছি, 13.22 আছে, পানি ওঠানামা করতেছে। কিন্তু পানি যখন 9 বা 9-এর চেয়ে একটু কম হবে, সেক্ষেত্রে পানি যখন কমবে তখন করতে পারবে। 1 জুলাই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী ছাড়াও ফেনীর কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছিল। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়া সজল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, প্রতি বছরই একই বাঁধে ভাঙন দেখা দেয়। ফুলগাজীবাসীর এই দুর্ভোগ লাঘবে কেন স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আর পানি উন্নয়ন বোর্ড কি বলছে এই বিষয়ে? তাজদিন,
প্রতি বছরই আসলে এই বর্ষার মৌসুম আসলেই এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের কারণে আকস্মিকভাবে এই বন্যার সৃষ্টি হয়। আপনাকে যদি বলি, এইখানকার যে বন্যাটি প্রতি বছর সৃষ্টি হয়, এটার আসলে আবহাওয়ার কোনো পূর্বাভাস থাকে না। যেটা ভারতের উজানে যদি পানি বাড়ে, সেই পানিটা হঠাৎ করেই মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। এই যে বাঁধ রয়েছে ফেনীর 3টি নদী, সিলোনিয়া, যে মুহুরী, কহুয়া, এই নদীর বাঁধ ভেঙে কিন্তু বিভিন্ন জায়গায় বছরের বিভিন্ন সময় বন্যার সৃষ্টি হয়। আর এই যে ভাঙ্গার ব্যাপারে যে কথাটি পানি উন্নয়ন বোর্ড বলছে, 10 বছর আগে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মাণ হয়েছিল, 122 কিলোমিটার বাঁধ। কিন্তু সেই বাঁধটি নির্মাণ থেকেই কিন্তু ত্রুটিপূর্ণ ছিল। ত্রুটিপূর্ণ থাকার কারণেই কিন্তু এই বাঁধটি সামান্য বৃষ্টি হলে অথবা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার মাত্রই এখানে পানি বেড়ে বাঁধে আঘাত হানে, বাঁধের বিভিন্ন স্থানে ভাঙে লোকালয়ে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে এই বাঁধের ত্রুটি যদি সারাতে হয় এবং এটার স্থায়ী সমাধান যদি করতে হয়, তাহলে একটি পাইলট প্রকল্প আছে। সেই পাইলট প্রকল্পটি তারা কারিগরি যাচাই বাছাই শেষে অলরেডি কিন্তু তারা দিয়েছে। একনেকে তারা 780 কোটি টাকার একটি প্রকল্পের কথা প্রস্তাব করেছেন। যদি সেই প্রকল্পটি বাস্তবায়ন হয়, তাহলে নদী থেকে এই বাঁধ মানে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে হবে। এই বাঁধের যে তলদেশ অনেকটা বালুতে ভরাট হয়ে আছে, সেগুলো খনন করতে হবে। এবং এই বাঁধের এই যে নদী রয়েছে সংকীর্ণ হয়ে গিয়েছে, কোনো জায়গায় সরু হয়ে গিয়েছে এবং নদীর দুই পাশে কিন্তু অনেক ঝোপঝাড় রয়েছে, সেই ঝোপঝাড়গুলো পরিষ্কার করতে হবে। এসব যদি করা যায়, তাহলে হয়তো এই যে সমস্যাটা প্রতি বছর হয়, এই যে বন্যাটা সৃষ্টি হয়, সেই থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া হয়তো সম্ভব হবে। না হলে প্রতি বছরই একাধিকবার বন্যায় ভাসতে হবে। আপনাকে যদি বলি, গত বছরে কিন্তু এই বাঁধের প্রায় 30টি অংশে ভেঙেছিল এবং যা মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডকে প্রায় 2 কোটি 13 লক্ষ টাকা কিন্তু মেরামত করতে হয়েছে। আবার গত 1 জুলাই কিন্তু এখানে বাঁধ ভেঙেছিল 3টি অংশে। আমি যে বাঁধটিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু জুলাই মাসের 1 তারিখে ভেঙেছিল এবং এই জায়গাটি মেরামতের জন্য প্রায় 18 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ছিল, কিন্তু দীর্ঘ 1.5 মাসের মধ্যে কিন্তু এটি পুনরায় মেরামত করার না কারণে কিন্তু তারা ভেঙেছে। এবং অন্য যে 2টি বাঁধ রয়েছে, সর্বোপরি 3টি বাঁধে পানি উন্নয়ন বোর্ড প্রায় 1.5 কোটি টাকার মতন বরাদ্দ দিয়েছে মানে মেরামত করার জন্য। স্থানীয়রা যেটা বলছে, এটি যথার্থভাবে মেরামত না হয় এবং দীর্ঘ সময় এটা মেরামত না করায়, গুরুত্ব না দেওয়ায় কিন্তু আবার ভেঙে আবার কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই বন্যার বা এইসব প্রতি বছর যে সমস্যাটা হচ্ছে তার স্থায়ী সমাধান চায় এবং তারা কোনো ত্রাণ চায় না। আবার এখন আমন মৌসুম রয়েছে, সেই আমন মৌসুমে কিন্তু ফুলগাজী উপজেলাতে কিন্তু 6000 হেক্টরের উপরে তাদের চাহিদা রয়েছে এবং লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু 200 হেক্টরের মতো কিন্তু ইতিমধ্যে পানির তলে নিমজ্জিত রয়েছে। যদি এই পানি দ্রুত নেমে না যায়, তাহলে কিন্তু এ সকল যে আমনের যে বিস্তর রয়েছে তা কিন্তু শেষ হয়ে যাবে, পচে যাবে। যদি পচে যায় এবং এগুলো রক্ষা করতে হয়, তাহলে পানি দ্রুত যদি নামাতে হবে, নাহলে এটা কোনো বিকল্প কোনো সমাধান নাই। এবং স্থানীয়রা যেটা বলছে, তারা প্রতি বছর এখান থেকে বন্যার এই যে কবলে পড়ে, তারা এটার স্থায়ী সমাধান চায়। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভাঙার সবশেষ খবর জানাতে ফুলগাজীর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী। 15 আগস্টের হত্যাকাণ্ডের পর স্বাধীনতা বিরোধী চক্র দেশকে পাকিস্তানি কায়দায় গড়তে চেয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের চক্রান্ত আর কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না। তিনি জানান, স্বাধীনতা অর্জনকে ভুল প্রমাণ করতেই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং হুসেইন মোহাম্মদ এরশাদ কেউ দেশের উন্নয়ন করেনি। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন তিনি। শোকের মাসে নানা কর্মসূচিতে 75-এর 15 আগস্টের স্মৃতিচারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এই স্মরণ সভায় যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর কমিটির আয়োজনে এই সভায় তৎকালীন বিভিন্ন রাজনৈতিক ঘটনার পরিক্রমা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমান ও তার দোসররা স্বাধীনতাকেই ভুলুণ্ঠিত করতে চেয়েছিল। ঘাতকের দল এই হত্যাকাণ্ড করে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ ঘোষণা দিয়েছিল রেডিওতে প্রথম। এরকম একটা ঘটনার পর আমাদের দল, সমর্থক, মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা হয়তো তারা করতে পারেনি। সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পিছনে রহস্যটা কি, সেটাই কথা।
জাতির পিতার আদর্শকে হত্যা করতেই বিগত দিনে ক্ষমতাসীনরা দেশের উন্নয়নে কাজ করেনি বলেও অভিযোগ তোলেন শেখ হাসিনা। স্বাধীনতা অর্জনটাই যে একটা ভুল, সেই ভুলটাকে দেখানো মানুষকে, সেই জন্য দেশের কোনো উন্নতি যারা এসছে, জিয়াই বলেন, এরশাদি বলেন, খালেদা জিয়া বলেন, এরা কিন্তু করেনি। এবং এখানে জিয়াউর রহমানই সব থেকে বেশি। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই জেনেও বিএনপি কেন সেখানে হাঙ্গামা করে সেই প্রশ্ন তোলেন আওয়ামী লীগ প্রধান। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই? তারা তো ভালোই জানে। তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তারা কি দেখেছে কখনো? বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি। ওই বাক্সের ফাঁক থেকে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। এটা কি বিএনপির লোকরা জানে না? তাদের বাড়ামারি ধস্তাধস্তি করার চরিত্র তো এখনো যায়নি। শত বাধা অতিক্রম করে মৃত্যু ভয়, আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে দেশের মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশটাই আমার পরিবার, আমি সেইভাবেই বাংলাদেশের মানুষকে দেখি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারানোদের প্রায় 30% শিশু, আর আক্রান্তের প্রায় 40%-এরই বয়স 1 থেকে 12-র মধ্যে। ঢাকা শিশু হাসপাতালে গেলেই বোঝা যায় শিশুদের জন্য কতটা মারাত্মক হয়ে উঠছে এডিসবাহী এই রোগ। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ নেয়ার ক্ষেত্রে দেরি করাই ঝুঁকিতে ফেলছে শিশুদের। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। বয়স মাত্র 10 বছর পেরোতেই আদরের জান্নাতকে কেড়ে নিল ডেঙ্গু। মায়ের কান্না আহাজারিতে ভারী তাই ঢাকা শিশু হাসপাতাল। অবস্থার অবনতিতে নেওয়া হয়েছিল আইসিইউতে, তবে শেষ পর্যন্ত হার মানতে হলো মৃত্যুর কাছে। জসীমউদ্দিন মেডিকেলে নিয়ে গেছিলাম, পরে কইছে আইসিইউতে রাখা লাগবো, পরে এই জায়গায় নিয়ে এসেছি, আজকে 4 দিন হয় ভর্তি করাইছি, পরে আজকে মারা গেছে। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারানো 40 জনের 12 জনই শিশু। এর মধ্যে 7 মৃত্যুর করুণ সাক্ষী ঢাকা শিশু হাসপাতাল। ক্রমেই বেড়ে চলা রোগী চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। হাসপাতালটিতে বর্তমানে ডেঙ্গু নিয়ে ভর্তি 63 শিশু। বর্তমানে দেশে এর চেয়ে বেশি ডেঙ্গু রোগী আছে কেবল 2টি হাসপাতালে, ফাঁকা নেই কোনো আইসিইউ। হাসপাতালের এ চিত্রই বলে দেয় শিশুদের জন্য কতটা উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি। অনেক শিশু দ্রুতই কাবু হয়ে পড়ছে এডিসের কামড়ে। অনেক খারাপ অবস্থা থেকে আল্লাহর রহমতে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে আমার কোলে। আমার ছেলে তো মনে হচ্ছিল যে চলেই যাবে দুনিয়ার থেকে, এরকম অবস্থা ছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করতে করতে অসহায়, এমন অসহায়, 2টা মেডিকেল ঘুরে পরে এখানে অসহায় আইসি। এখানে এটা এত দ্রুত অবস্থার পরিবর্তন ঘটলো, মানে 3 দিন জ্বর ছিল, প্লাটেলেট দ্রুত কমতে থাকলো। প্রথম দিনে দেখলাম 2,25,000, তারপরের দিন 1.5 লাখ, এখন 80 নিচে চলে আসছে। চিকিৎসকরা বলছেন, শিশুদের ক্ষেত্রে কোভিডের চেয়েও ভয়ানক ডেঙ্গু। আবার বড় একটি অংশই দেরিতে হাসপাতালে আসায় সংকট আরও বাড়ছে। করোনা বাচ্চাদের কিন্তু অত খারাপ হয় না, দেখা যাচ্ছে মর্টালিটি বেশি বড়দের। সেরকম ডেঙ্গু হচ্ছে বাচ্চারাই খুব রিস্কে আছে। ওভার ফ্লুইড হয়ে কিন্তু প্লুরাল ইনফিউশন নিয়ে বাচ্চা অনেক খারাপ করে নিয়ে আসছে, তখন খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের কাছে যে এটাকে ট্রিট করা। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবেদন করার 21 দিন পর কেন পরিমণির জামিন শুনানির দিন ধার্য করা হলো, এই নিয়ে প্রশ্ন তুললেন উচ্চ আদালত। শুনানির তারিখ এগিয়ে 2 দিনের মধ্যে কেন জামিন আবেদন নিষ্পত্তি করা হবে না, তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। 48 ঘন্টার মধ্যে জজ আদালতের বিচারককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। পরিমণির খরচে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে উচ্চ আদালতের এই আদেশ পাঠাতে বলা হয়েছে। পরিমণির আইনজীবীর প্রত্যাশা, নিম্ন আদালতে ইতিবাচক আদেশ পাবেন তারা। ম্যাজিস্ট্রেট কোর্টে 4 দফা চেয়েও না পাওয়ায় জজ কোর্টে জামিন আবেদন করেন চিত্রনায়িকা পরিমণি, কিন্তু আদালত সে আবেদনের শুনানির দিন ধার্য করেন 21 দিন পর 13ই সেপ্টেম্বর। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরদিন তার আইনজীবীরা শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন জানালেও তাতেও সাড়া দেননি মহানগর দায়রা জজ আদালত। প্রতিকার চেয়ে তাই হাইকোর্টে আসেন পরিমণি, যার শুনানি হয় বৃহস্পতিবার দুপুরে। সব শুনে দেরিতে শুনানির তারিখ দেয়া নিয়ে প্রশ্ন তোলেন উচ্চ আদালত। জানতে চান
কেন 2 দিনের মধ্যে পরীর জামিন আবেদন নিষ্পত্তি করা হবে না, কেন বাতিল করা হবে না দেরিতে শুনানির আদেশ? 48 ঘন্টার মধ্যে এই 2 প্রশ্নের জবাব চাওয়া হয়েছে নিম্ন আদালতের কাছে। 22/8/2021 তারিখের আদেশ কেন স্যাটিসফাইড হবে না এবং আমাদের যে বেল অ্যাপ্লিকেশন আছে ওনার কোর্টে সেটা কেন 2 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে না তৎমর্মে রুল ইস্যু করেন। এই রুলটার কমিউনিকেট করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ওনাদের দুজনকেই 24 ঘন্টার মধ্যে কমিউনিকেট করার কথা বিজ্ঞ আদালত মাননীয় বিচারপতি মহোদয় নির্দেশ দেন। এদিন উচ্চ আদালত বলেছেন, এত দেরিতে শুনানি হলে আবেদনকারীর অধিকার ও স্বাধীনতা খর্ব করে। পরীর আইনজীবীর প্রত্যাশা, উচ্চ আদালতের হস্তক্ষেপে হয়তো এবার ইতিবাচক কিছু হবে। এই মামলার যে অফেন্সের যে মাত্রা, এই মাত্রা অনুযায়ী তাকে আগে বেল দেওয়ার জরুরি ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে, সেটা কোর্টকে বলেছি আমরা। তো মাননীয় আদালত সেটা বিবেচনায় নিয়েছেন। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। এ মামলায় 3 দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে আছেন এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, হতাশা থেকেই বিএনপি মহাসচিব একথা বলেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। 2 পাশে জঙ্গিদের বসিয়ে, 2 পাশে যারা আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগান দেয়, তাদেরকে বসিয়ে তাদের সাথে মিটিং করে বলে আওয়ামী লীগ চেতনা ধারণ করে না। ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে তাদেরকে নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছে, এতে আমার তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা ড্যাবের নেতারা, ডাক্তাররা পরীক্ষা করে দেখতে পারেন, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইদানিং যে বক্তব্যগুলো দিচ্ছেন, এতে সত্যি আমার মনে হচ্ছে তার একটু স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করা সহ 5টি তথ্য সংগ্রহে চট্টগ্রামে প্রথমবারের মতো ময়নাতদন্ত করা হয়েছে একটি ডলফিনের। বিপন্ন এই প্রাণীর বিলুপ্তি ঠেকাতে ময়নাতদন্তে পাওয়া তথ্য কাজে লাগানো হবে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 আগস্ট নগরীর হামিদচর এলাকা থেকে পাওয়া গিয়েছিল মৃত এই প্রাণীটিকে। এবার মৃত্যুর কারণ সহ 5টি তথ্য নিশ্চিত হতে আয়োজন এই ময়নাতদন্তের। ঠোঁটের মধ্যে জাল পেঁচে যায়, তখন শ্বাসকষ্ট হয়ে মারা যায়, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত কারণ যে এটা কোনো জীবাণু দ্বারা কোনো ইনফেকশন কিনা। 3 নম্বর হচ্ছে কোনো রোগ দ্বারা এটা মারা গেল কিনা। ময়নাতদন্তের আগে পুরো ডলফিনটিকে পর্যবেক্ষণ এবং করা হয় এক্স-রে। এক পরিসংখ্যানে দেখা গেছে 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় হালদা নদী এবং তার আশপাশ থেকে মৃত ডলফিন উদ্ধার হওয়া। সবশেষ গত 4 বছরে হালদা নদী থেকে 29টি এবং কর্ণফুলী নদী থেকে আরও 2টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। পোস্টমর্টেম করলে এখানে যে অর্গান যেগুলো পাবো, এটা আমরা পরবর্তী ছাত্রদেরকে বিভিন্ন ল্যাবে আমরা তাদের প্রশিক্ষণ দিতে পারবো। গাঙ্গেয় এই ডলফিন প্রজাতিকে বিশ্বের বিপন্ন প্রাণীর তালিকায় প্রথম সারিতেই রাখা হয়েছে। পুরো পৃথিবীতে এই ধরনের 1200 থেকে 1800 ডলফিন রয়েছে বলে ধারণা করা হয়। আর চট্টগ্রামের হালদার পাশাপাশি কর্ণফুলী এবং সাঙ্গু নদীতে এই ধরনের ডলফিন দেখা যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আসরে রানার্স আপের রেসে টিকে থাকার লড়াইয়ে উত্তর বারিধারার মুখোমুখি হবে আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। প্রিমিয়ার লিগের এবারের আসরে এরই মধ্যে শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। রানার্স আপের লড়াই এবার আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে। 22 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আবাহনী, আর 1 ম্যাচ বেশি খেলে 49 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 15 অক্টোবরের পর খোলা যাবে বিশ্ববিদ্যালয়। মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত, 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি। পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি। শরীয়তপুরের জাজিরা প্রান্তে নতুন ঘাট প্রস্তুত। আবারও ভাঙল ফেনীর মুহুরী নদীর বাঁধ। তলিয়ে গেছে 4টি গ্রাম সহ সড়ক।
এবং 2 দিনের মধ্যে পরিমণির জামিন আবেদনের শুনানি কেন নয়, ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। দেরিতে শুনানির তারিখ নির্ধারণ নিয়ে প্রশ্ন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।